বসে জয়েন হয়েছে মোবাইল দিয়ে দেখতে হবে না, তুমি বড় স্ক্রিন পাশে দেখতে পাবে। আচ্ছা হয়ে গেছে, আমি এবার স্টার্ট করতে পারি। ফার্স্ট কথা হচ্ছে রিয়াক্ট জিনিসটা কি বা বেসিক থিওরি কনসেপ্টগুলো নিয়ে একটুখানি প্রথম দিকের ক্লাসগুলোতে আলোচনা হবে। তার কারণ যখন আলটিমেটলি ভাইভা হয় বা ইন্টারভিউ হয় সেখানে এই থিওরি জায়গাগুলোর গুরুত্বটাই সবচেয়ে আগে থাকে। কাজ করতে করতে তখন আর থিওরিটা ওইভাবে হয়তো বলা হয়ে ওঠে না, তো শুরু থেকেই ওই জন্য আগে থিওরির জায়গাটাকে ক্লিয়ার করে রাখছি, সেই ওয়াইজ তুমি পয়েন্ট আউট করো। বাকি জিনিস তো কাজ করতে করতে যখন যেখানে যায় অ্যারাইজ করবে সেই রেসপেক্টে তুমি তোমার মতো করে সেগুলোকে নোট ডাউন করবে, এবং যখন আমি পড়াবো সেটার ক্ষেত্রে বলতে বলতেও যাবো যে এই জায়গা থেকে কোশ্চেন হয় বা এরকম ধরনের কোশ্চেন হয়, সেটা প্রথম থেকে ডিসকাশন হতে হতে যাবে। আমাদের রিয়াক্ট.জেএসটা কমপ্লিটলি হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসড টেকনোলজি হিসেবেই, কারণ এখন অবধি রিয়াক্ট.জেএস জাভাস্ক্রিপ্টেই মেনলি কাজ হচ্ছে। টোটাল কোর্সে আমাদের নেক্সট.জেএস যেটা আছে সেটা নেক্সট.জেএস ছিল বটে, বাট অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে একটু টাইপস্ক্রিপ্টের ডিমান্ডও রয়েছে। তো তোমরা যেহেতু অ্যাডভান্স.জেএস থেকে এসছো সেখানে টাইপস্ক্রিপ্টটা খুব একটা টাফ হবে না, তবে হ্যাঁ ওভারভিউ কিছু জিনিস দিয়ে তারপরে টাইপস্ক্রিপ্ট দিয়ে নেক্সট.জেএসটাকে দেখাবো। তাহলে কি হবে, তুমি রিয়াক্ট.জেএস তো জানা থাকবে, তোমার টাইপস্ক্রিপ্টও জানা থাকবে, জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে, তোমার নিজেকে ওখানে প্রেজেন্ট করতে বেটার হবে। কারণ এখন আলটিমেটলি সবার তোমার যেরকম হয়তো কাজের জায়গাতেই কাজে লাগবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে তো কোথাও না কোথাও ইন্টারভিউ প্রসেসিং হবে, তো সেখানে লেটেস্ট যেগুলো দরকার সেটার উপর ফোকাস হওয়াটা খুবই দরকার, সেটা তোমার ক্ষেত্রেও দরকারি আলটিমেটলি। যখন ঠিক করেছিলাম যে যখন আমি কোর্স করছি তখন আমি আইটি অ্যাসোসিয়েটসের কাছে ছেড়েই দেবো, আমি যখন করছি ক্লাস কন্টিনিউ করবো, তারপরে কোনো একটা এমএনসি বা আপনারা যেটা প্লেসমেন্ট দেবেন সেখানে প্লেস পাবো এবং ইচ্ছা আছে। অবশ্যই বেটার অপরচুনিটি। হ্যাঁ অবশ্যই বেটার অপরচুনিটি। তো সেই জায়গার রেসপেক্টে স্টার্ট করি। আমি কিছু ডায়াগ্রাম পাঠিয়েছি, ডায়াগ্রামগুলো মোস্ট প্রবাবলি 30 days পর রিমুভ হয়ে যায়, তো ডায়াগ্রামগুলোকেও ডাউনলোড করে রেখো। ডায়াগ্রামগুলো সবই পিক্টোগ্রাম, পিক্টোগ্রাম পাঠানোর পেছনে একটাই রিজন, পিক্টোগ্রাম দেখলে পরে পড়াটা ইজি হয়ে যায়, কারণ মাইন্ডে থাকে। মুখস্থ করে আলটিমেটলি কোনো লাভ নেই। তোমাকে যদি 5টা কাজ দেখানো হয় তাহলে 6 নম্বর কাজটা ইন্টারভিউয়ার খুঁজে নিতেই পারে, কিন্তু হ্যাঁ তার জন্য বেস এটাই থাকে, তোমাকে কেউ এসে কমপ্লিট কাজ করে দিয়ে যেতে পারবে না। এটা কোনোদিনও হতে পারে না যে তোমাকে একদম সব কাজ পুরো চামচে করে খাইয়ে দেওয়া যাবে, তোমাকে আইডিয়া দেওয়া যাবে, তোমাকে বুঝিয়ে দেওয়া যাবে, বাকি লজিক বিল্ড আপটা তোমাকে করতে হবে। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমার স্ক্রিন কি ভিজিবল? আচ্ছা, ফার্স্ট যেটা আছে এটা ফিচার্সের জায়গা থেকে পড়তে পারো, অ্যাডভান্টেজেসের জায়গা থেকে পড়তে পারো। মোটামুটি রিয়াক্ট সম্পর্কে জানার জন্য এই ইনফোগ্রামটা বেশ কাজে লাগে। ফার্স্ট বললাম যে কোশ্চেন হিসেবে যেটা আসে, ওয়াই রিয়াক্ট.জেএস? আমি তো জাভাস্ক্রিপ্টেই কাজ করতে পারি। বেসিক্যালি আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের উপরে কাজ করছি। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, এটার উপরই যে কোনো নেটওয়ার্ক ব্যবস্থা কাজ করে। ক্লায়েন্ট যেটা দেখা যাচ্ছে, ইউজার ইন্টারাকশন যে করছে, দ্যাট ওয়ান ইজ দ্য ক্লায়েন্ট। সেটা তোমার মোবাইল দিয়ে হতে পারে, সেটা তোমার ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, যেখানে সাহায্যে তুমি নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারো, দ্যাট ওয়ান উইল বি দ্য ক্লায়েন্ট পার্ট, ইউজার ইন্টারাকশন পার্ট। এবার আমি সেখানে যাচ্ছি, সুন্দর গুগলে গিয়ে সার্চ করছি, ইনফরমেশন এসে যাচ্ছে, তাহলে আসছে কোথা থেকে, সেটা সাপ্লাইটা দিচ্ছে কে? সেই কাজটা যে করছে সেটা সার্ভার সাইড করছে বা ব্যাকএন্ড করছে। বেসিক্যালি ওদের কাছে ব্যাকএন্ডের একটা সার্ভার পোর্শন থাকে আর তার সাথে থাকে ডেটাবেস, ওই ডেটাবেস থেকে ডেটাগুলো আমার কাছে আসছে। রিয়াক্ট ডেটাবেসের সাথে অ্যাক্সেস করাতে হেল্প করবে। তোমরা যখন কাজ শিখবে তখন নর্মাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিছু ফাংশনালিটিস হয়তো অ্যাড হয়, কিন্তু আমরা এপিআই হ্যান্ডলিংটা সাধারণত আর এখন শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে করি না। শুধু জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু করা যায়, এরকম নয় করা যায় না, কিন্তু শুধু জাভাস্ক্রিপ্টের ফেচ মেথড দিয়ে করার থেকে বিভিন্ন লাইব্রেরি আছে, সেটাকে অ্যাক্সেস করলে অনেক বেশি সহজে হয়। তাহলে রিয়াক্ট শুধুমাত্র ফাংশনালিটি অ্যাড করে সেরকম না, রিয়াক্ট ইউজার ইন্টারাকশন তৈরি করে, একটা প্রপার প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, ইউজার দেখে বুঝবে আমাকে কি কাজ করতে হবে, কোথা থেকে ইউজ করতে হবে, টোটাল আইডিয়া পাবে। আর তার সাথে সাথে
ও ওই ব্যাকএন্ডের সাথে হ্যান্ডেলও করবে ডেটা, যেটাকে আমরা এপিআই হ্যান্ডলিং বলি। তো আলটিমেটলি রিয়াক্ট.জেএস এর কাজ শেখার পরে তুমি এপিআই হ্যান্ডলিংটাও করতে পারবে। এবার তুমি বলবে আমার কাছে তো এপিআই নেই। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, তুমি ব্যাকএন্ড জানো না, তুমি এপিআই জেনারেট করতে জানো না, তাহলে সেক্ষেত্রে ফেক এপিআই দিয়ে শিখলে বা তোমাকে কিছু অরিজিনাল এপিআই প্রোভাইড করা হবে, সেটাতে যদি তুমি কাজ শিখে যাও, তাহলে পরবর্তীতে তুমি অরিজিনাল এপিআই যেগুলো পাবে সেগুলোকেও হ্যান্ডেল করতে পারবে। প্রত্যেকটার আছে প্রসেস, এবং তোমাদের জন্য কিছু অরিজিনাল এপিআই প্রোভাইড করা হবে যার থ্রুতে তুমি কাজ করবে। হ্যাঁ, তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজই সবসময় পাবে সেটা হয় না, কারণ ওটা তো কাজ রেসপেক্টে আসে, ওটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ব্যাকএন্ড থেকে তৈরি হয়। বাট এখানে তোমাকে প্রপার অ্যাটলিস্ট ইন্টারাকশনটা কিভাবে হয় সেটা দেখানোর জন্য কিছু এপিআই প্রোভাইড করা আছে, আমাদের ওয়েবস্কিটাসের স্টুডেন্টদের জন্য কিছু করা আছে, এবং আমার তরফ থেকে কিছু এক্সট্রা বানানো আছে, সেগুলো আমি তোমাদের দেবো, যাতে তোমরা যত পারো এপিআই হ্যান্ডলিংটাকে অ্যাক্সেস করো। কিন্তু সেটা অনেক পরে আসে, আগে আমাকে ধীরে ধীরে শিখতে হবে রিয়াক্ট কিভাবে কাজ করে, কিভাবে ওর ক্লায়েন্টের জন্য একটা ইউজার ইন্টারফেস বানায়, কিভাবে সেখানটাতে ইন্টারাকশন করার জন্য ফর্মের কাজ হয়, ফর্ম যেখানে আসছে সেখানে ভ্যালিডেশন আসছে, তাহলে সেখানে ফর্ম ভ্যালিডেশন কিভাবে হয়, এই ধাপে ধাপে হলে পরে আমরা এপিআই জায়গায় চলে যেতে পারবো। তো সেই জায়গার রেসপেক্টে তাহলে আমাদের এখনের আমরা যে কাজটা করছি তার মেন ফোকাস হচ্ছে ক্লায়েন্ট সাইড উইথ আমরা সার্ভার সাইডের সাথে হ্যান্ডলিংটা করবো, সার্ভার সাইডের সাথে একটা কানেকশন বিল্ড আপ আমাদের হবে, সেখান থেকে ডিফারেন্ট রেসপন্স আসবে, সেই রেসপন্সগুলো নিয়ে আমাদের বাকি কাজ হবে। এরকম নয় যে সেই জায়গায় হবেই না, এইচটিএমএল সিএসএস এর মতো শুধু ডিজাইন হবে এরকম নয়, প্রপার আমার ডেটা সাবমিশন হবে, সাবমিশনের পরে পরের কাজ যে ডেটা ফার্দার হয় সেভাবে মুভ করা, প্রপার ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তোমরা তৈরি করবে। ওকে, তাহলে সেখান থেকে ফিচার্সে আসি। ফিচার্সের ক্ষেত্রে আমি আগেই বললাম টেকনোলজি আসার পেছনে মেন রিজনই হচ্ছে সিম্পলিসিটি আর পারফরমেন্স। তাহলে তোমাকে যদি কেউ ফিচার্স অফ রিয়াক্ট.জেএস জিজ্ঞাসা করে, তুমি জানো সে জানেই তুমি এই সিম্পলিসিটি আর পারফরমেন্সটা ভালো জানো বলেই এটা শিখতে এসছো, তাই প্লিজ জিজ্ঞাসা করলে এই দুটো অ্যান্সার দিও না, এটাও তো সবচেয়ে ফাঁকিবাজি অ্যান্সার। সোজা তো তাই জন্য করেছিলাম, আরে ভালো পারফরমেন্স দেয় তাই জন্য করেছিলাম, না, এটা সবাই জানে রিয়াক্ট শেখার পেছনে রিজনটাই এটা। তাহলে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আমার কাছে ফোকাস হয়ে আসবে, যেগুলো রিয়াক্টের সত্যি সত্যি নিজস্ব ফিচার্স। তার মধ্যে সবার আগে কি আছে, জেএসএক্স, ফুল ফর্ম জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, এক্সটেনশনই এক্সএমএল, জাভাস্ক্রিপ্ট এক্সএমএল জিনিসটা এক্সটেনশনের মতো ইউজ তো করি, বাট অ্যাকচুয়ালি ওটা এক্সএমএল ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল, যেটা অ্যাকচুয়ালি তোমরা যদি আগেকার ভার্সন দেখো বা এখনো কটলিনের সাথে হলো, মোবাইলে যখন অ্যাক্সেস হয় মোবাইলে এইচটিএমএল কাজ করে না, মোবাইলে এক্সএমএল কাজ করে, মোবাইলের জন্য এইচটিএমএল কিন্তু কোনো কাজে আসে না। তো এবার এটা ওই এক্সএমএলও নয়, এটা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, কেউ কেউ এটাকে জাভাস্ক্রিপ্ট এক্সটেন্ডেড বলে, বাট অ্যাকচুয়াল ফুল ফর্ম সেটা নয়, এটা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। জিনিসটা কেন ইউজ করবে বা জিনিসটা কি কাজ করবে, রিয়াক্ট.জেএস কমপ্লিটলি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, ওর যে ফাইল ফোল্ডার স্ট্রাকচার যদি দেখো সব জাভাস্ক্রিপ্ট, এবং সব অ্যাকচুয়ালি এখন যে কাজ হয় সবই জাভাস্ক্রিপ্ট ফাংশন। কি কি ফাংশন করে এসছো জাভাস্ক্রিপ্টের, কি কি টাইপের ফাংশন ছিল, অ্যানোনিমাস ফাংশন ছিল, ক্লোজার্স আলাদা জিনিস, নন নেমিং ফাংশন, অ্যানোনিমাস গেল ইমিডিয়েটলি, ওটা টাইপ নয়, মানে ওটা কাইন্ড অফ পার্ট, বাট অ্যাকচুয়ালি ওই অ্যানোনিমাস বা অ্যারো আর ওই নেমডের কথাটাই আগে আসে। এখানে এই তিনটের মধ্যে যে কোনো টাইপের ফাংশন ব্যবহার করলেই হবে, মেনলি ফোকাস এই তিনটে, আর ওই তিনটে থাকলেই একটার সাথে কল ব্যাক, ফার্স্ট ক্লাস, ফার্স্ট অর্ডার, হায়ার অর্ডার সব ওর সাথে চলে আসে, ওগুলো আলটিমেটলি তিনটেরই টাইপ, এই তিনটেই মেন জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে। আমরা বেশি ইউজ যেটাকে করব সেটা হচ্ছে অ্যারো ফাংশন, আর ক্লোজার যেটা বলছো ওটা একটা কনসেপ্ট, দ্যাট ওয়ান ইজ নট টাইপ অফ ফাংশন, ক্লোজার ইজ আ কনসেপ্ট অফ ফাংশন, ফাংশন ক্লোজারই তাকে বলে, টাইপ ক্লোজার কোনো প্রপার্টিও ঠিক না, ওটা কনসেপ্ট, একটা কাজ করার প্রপার প্রসেস, how the function works actually, তো that one is not a type of function.
তাহলে আমাদের এখানে আমরা মেইনলি ফোকাস করব তোমরা যেটাকে কলব্যাক ব্যবহার করা দেখেছো সেই কলব্যাককে, দ্যাট মিন দ্য অ্যারো ফাংশন। আমরা অ্যারো ফাংশনকে খুব বেশি এখানে ব্যবহার করি। কটায় ক্লাস? ম্যাম দেরি হয়ে গেছে আজকে। দেরি না, এটা মহাদেরি হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বসো। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্লিজ এবার থেকে লেট হলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে। অ্যান্ড আমাদের রুল ওয়াইজ 15 মিনিটসের বেশি লেট করার কথা না, তো সেটাকে একটু প্লিজ দেখে নিও। সে মাসে একটা দিন কোনো দিন হয়তো খুব জ্যাম হলো, আলাদা কথা হলো, বাট 15 মিনিটের থেকে বেশি লেট করো না। আমি 15 মিনিট অব্দি ওয়েট করবো, তারপর স্টার্ট করে দেবো। এবং দেখো, রাস্তার কথা একদিন হতে পারে, বাট এটা যেন রোজ না হয়। আর একটা অন্তত ইনফরমেশন গ্রুপে থাকবে, গ্রুপেই থাকবে। তার কারণ হয়তো আমি দেখিনি, কেউ একটা দেখে নিল যে ও বলে দিয়েছে, বা আসতে পারছো না, মেল ম্যান্ডেটরি থাকে info@webskillersacademy.in। আমি আমারটা দিয়ে রাখবো, আমাকে সিসিতে অ্যাড করবে, তার সাথে একটা হোয়াটসঅ্যাপে পিং করে দেবো আমি আজকে আসতে পারছি না। ওকে, আশা করি এই রুলগুলো তোমরা জানোই। এটা যে তুমি নতুন, তুমি জানো না, তোমার ক্ষেত্রে বলে দিলাম। বাকি রুল বুক এখানে আছে, পড়ে নিও। ঠিক আছে, রুলস তো সব জায়গায়ই থাকে। অবশ্যই। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে JSX কেন ব্যবহার করব। তো রিঅ্যাক্ট তো কমপ্লিটলি জাভাস্ক্রিপ্ট টেকনোলজি, এবার জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ। এবার জাভাস্ক্রিপ্ট কি ব্রাউজারে দেখা যায়? ব্রাউজারে তো দেখতে হয় সেই HTML CSS, রাইট? কিন্তু আমার এখানে ফাইল তো থাকবে সব জাভাস্ক্রিপ্ট, তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্ট থ্রু ব্রাউজারে HTML রেন্ডার করতে হবে, দেখাতে হবে। দ্যাট মিন দ্য টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ উইল বি রেন্ডার করতে হবে। আই রিপিট, জাভাস্ক্রিপ্ট থ্রু HTML রেন্ডার করতে হবে। এটা করার জন্য রিঅ্যাক্ট আমাকে একটা মেথড দেয়, তার নাম ক্রিয়েট কনটেক্সট। কিন্তু ক্রিয়েট কনটেক্সট বলছি, ক্রিয়েট এলিমেন্ট। কিন্তু ক্রিয়েট এলিমেন্ট দিয়ে না কাজ যদি করতে যাও, প্রচুর কমপ্লেক্স হয়। আমি করে দেখাবো, কারণ এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে JSX ছাড়া কি কাজ করা যায়। হ্যাঁ যায়, অবশ্যই যায়, ক্রিয়েট এলিমেন্ট দিয়ে সব কাজ করা যায়। কিন্তু তোমরা নিজেরাই কাজ করে বুঝবে জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স। কিন্তু আমি কি চাইবো, পুরো HTML এর মতো যদি লেখা যায় তাহলে বেশি সুবিধা। সেই জায়গা থেকেই এই JSX এর কনসেপ্টটা এসেছিল। JSX টা বলতে পারো লুক অ্যালাইক অফ HTML, বাট নট HTML। তুমি যদি দেখো সেখানে কিছু কিছু জিনিসের ডিফারেন্সগুলো তোমার চোখে পড়বে। যেমন HTML এর ক্ষেত্রে কিছু এমটি ট্যাগ থাকতো, কিছু ক্লোজ ট্যাগ থাকতো, তাই তো? ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো এন্ড করতে হয় না। কিন্তু JSX বলছে সবকিছু এন্ড করো, এন্ড না হলে আমি কাজ করতে পারি না। ওখানে যখন HTML এর ক্ষেত্রে ক্লাস তৈরি করো, তোমরা লিখতে ক্লাস, দেন একটা ক্লাসের নাম দিতে। JSX ক্লাস বোঝে না, JSX কে বোঝাতে হয় ক্লাস নেম দিয়ে, ক্লাস নেম দিয়ে। এলো কি ক্লাসটা রিজার্ভ করা আছে না জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ, কাইন্ড অফ সেটা বলতে পারো, বাট ওইভাবে জায়গা থেকে আসেনি, ওটা JSX এর সিনট্যাক্স হিসেবে এসেছে আইডেন্টিফাই করার জন্য। একই যা ওখানে ক্লাসের কাজ ছিল, এখানে ক্লাস নেম সেই কাজটাই করবে। এরকম ছোট ছোট ডিফারেন্স বাদ দিয়ে তুমি HTML এ আর কোনো ডিফারেন্স কিন্তু এখানে পাবে না। তো আমার তাহলে তো সুবিধা, HTML তো আমি জানি, HTML এর জায়গা থেকে যদি আমি ডিজাইন করতে পারি, আমার কাজটা সহজে হলো। এদিকে আমার জাভাস্ক্রিপ্টের কাজও হলো। আমাকে এখানে কোনো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে জাভাস্ক্রিপ্ট জুড়তে হবে না। এখানে যখন কোনো কম্পোনেন্ট JS ফাইলে বানানো হয়, তার একটা পোর্শন থাকেই হচ্ছে যেখানে তুমি রেন্ডার করাবে ব্রাউজারে, আরেকটা পোর্শন থাকে যেখানে তুমি লজিক লিখে কাজ করবে। তো ওইভাবেই ও তৈরি, কাজটা অনেক বেশি সহজে হয়। তাহলে তোমাকে যদি বলে JSX ইউজ করার পেছনে রিজন কি, তুমি বলতেই পারো যে আমাকে যেহেতু জাভাস্ক্রিপ্ট থ্রু ব্রাউজারে HTML রেন্ডার করতে হবে, সেখানে আমরা ক্রিয়েট এলিমেন্ট মেথড ইউজ করতে পারি, বাট প্রসেস কমপ্লেক্স। সেখান থেকে সোজা হিসাবে আমরা JSX টাকে চয়েস করি, যেটা অনেক ইজিয়ার প্রসেস, অনেক বেটার প্রসেস। বাকি এখন বোঝা যাবে না, কাজ যখন দেখাবো তখন বুঝতে সুবিধা হবে। এখনের জন্য আপাতত মাথায় রাখো, আমাকে জাভাস্ক্রিপ্টের থ্রু HTML দেখাতে হবে, সেটাকে করতে আমাকে শুধু জাভাস্ক্রিপ্ট হেল্প করতে পারে না, তাই আমরা JSX ইউজ করব। HTML ইনসাইড না, HTML থ্রু জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি। নেক্সট যেটা আছে, ফাইল যদি রেন্ডার করতে হয় তাহলে JSX হবে, আর যদি শুধু লজিক লিখতে হয় তাহলে JS হবে। এই দুটোই ইউজ হবে। নেক্সট,
কম্পোনেন্টস, বাট কম্পোনেন্টসেরও আগে যে ফিচার্সটার কথা এখানে লেখা নেই বাট তোমরা হয়তো শুনে থাকবে, সেটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন। রিয়াক্ট তো সেই কাজটাই করে, সেটার কথাই এখানে উল্লেখ নেই, ওটা তোমরা নিজেরা পয়েন্টে মাথায় রেখো। ফিচার্সের মধ্যে ওটা সবার আগে আসে, সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন। মানেটা কি, মেন এইচটিএমএল পেজ একটাই হবে, বাকিগুলো ছোট ছোট পার্ট হিসেবে তৈরি হবে, ওগুলো আমাকে কমপ্লিটলি বানাতে হবে না। তোমরা যখন মাল্টিপেজ ওয়েবসাইট বানাও তখন কি হয়, প্রত্যেকটা পেজ কমপ্লিটলি বানাতে হয়, তাদের প্রত্যেকের জন্য নেভিগেশন বার বানাতে হয়, প্রত্যেকের জন্য ফুটার বানাতে হয়, বা এরকম যদি কোনো কমন পার্ট থাকে প্রত্যেকের জন্য বানিয়ে কাজ করতে হয়। রিয়াক্ট বলছে যে না, ওটা একবার বানালেই চলবে। ঠিক আছে, বলো একটু পড়ো। তো সেক্ষেত্রে রিয়াক্ট বলছে যে না, এতগুলো পার্ট বানানোর সময় নেই আমার কাছে, তুমি একটাই নেভিগেশন কমন পার্ট একটাই বানাও, সেটাকে শুধু প্রপার ভাবে ইউটিলাইজ করো, তাহলেই আমার কাজ হয়ে যাবে। সিঙ্গেল তো আমরা এই লেয়ারটাকে একটা করে আলাদা মানে লিক করে দিতে পারি, এরকম কোথায় করে দিতে, ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনে অ্যাকচুয়ালি সেটা করার কথা না, তুমি কোথায় লিংক করে দিতে, ডিজাইনে কোনো ইম্পোর্ট হয় না, তুমি সিএসএস টাকে করতে, নেভিগেশনে সিএসএস টাকে, কোডটা তুমি দেখো সব পেজেই রাখতে, এখানে কোডটাই রাখবো না, কপি পেস্ট করেই করে লোকে। ওটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে নেভিগেশন আর ফুটারে সিএসএস টা আলাদা অনেক সময় ফাইল রাখা হয়, সেটাকে জাস্ট ইম্পোর্ট করে নিয়ে কাজ হয়। আমি ক্ষেত্রে বলছি কোডটাও থাকবে না, এইচটিএমএলটাও থাকবে না, একবারই তৈরি করব, কমপ্লিট জিনিসটাই একবার তৈরি হবে। তাতে সুবিধা কি, কেন করছি, এক তো হচ্ছে কোডটা কম লিখতে হচ্ছে, মানে মেমোরি ম্যানেজমেন্টটা ভালো হচ্ছে, প্লাস অনেক ফাস্টার কাজ হচ্ছে। এবার তাহলে সেক্ষেত্রে বাকি যে পোর্শন গুলো ওই যে ছোট ছোট পার্টে তৈরি হচ্ছে, ওই ছোট ছোট পার্ট গুলোকে বলে কম্পোনেন্ট। যত পারা যায় কম্পোনেন্টে ব্রেক করা হয়, তাতে কোড কমপ্লেক্সিটি কম থাকে, এরর সলভিংটা অনেক সোজা হয়। যেরকম ফেসবুক তো রিঅ্যাক্টেরই প্রোডাক্ট, এবার ওর মধ্যে বিভিন্ন পার্টস রয়েছে, বিভিন্ন পার্টস রয়েছে। আমি ওদের অফিসিয়াল সাইটটায় যাই, রিঅ্যাক্টের অফিসিয়াল সাইটটাও যদি দেখো, ওটাও কিন্তু তোমার তৈরি রয়েছে কমপ্লিটলি কি বলে পার্ট পার্ট কম্পোনেন্ট করে। এখানে যেরকম ধরো নেভিগেশন বারে চেঞ্জ হয় না, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, রেফারেন্স যাচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল নেভিগেশন বার যেরকম হচ্ছে, নতুন কোনো ট্যাব খুলছে না, এখানে কোনো রিফ্রেশ হচ্ছে না, রিফ্রেশ হচ্ছে না, এটা দেখে বোঝা যায় যেটা সিঙ্গেল পেজ, বাট সিঙ্গেল পেজের ওটা স্পেশালিটি নয় যে রিলোড হচ্ছে না। মানে মানুষ এটা খুব ভুল করে, জিজ্ঞাসা করে আচ্ছা সিঙ্গেল পেজ বলতে কি বোঝো তোমরা, বেশিরভাগ অ্যান্সার আসে ওই যেটা রিলোড হয় না, না সেটা না, বেসিক্যালি একটা সিঙ্গেল এইচটিএমএল পেজের উপর ডিপেন্ড করে পুরো জিনিসটা চলে। মানে নিউ ট্যাব হবে, নিউ ট্যাব নয়, তোমার রিলোড হবে না, বাট রিলোড হবে না এটা অ্যাচিভ হয়েছে সিঙ্গেল পেজ আছে বলে, একটা এইচটিএমএল পেজের উপর বাকি সমস্ত কিছু ডিপেন্ডেন্ট থাকে। তাহলে কি বলবো যে রিলোড হবে না, এটাই বেসিক্যালি অ্যানসার কি হয়, যদি আমি টু দি পয়েন্ট, ওটাই তো অ্যানসার বললাম, টু দ্য পয়েন্ট অ্যানসারই তো বললাম যে মাল্টিপল পার্ট তৈরি হবে না, একটাই এইচটিএমএল পেজের উপর বাকি ছোট ছোট পার্টগুলো ডিপেন্ডেন্ট থাকবে, এইচটিএমএল পেজ একটাই থাকবে, আর সেটা কোনটা সেটা দেখাবো, কম্পোনেন্ট বানালেই দেখাবো। আর দেখে বুঝবে কি করে যদি বলে, তখন বলবে যে রিলোড হয় না, ওটা দেখেই বোঝা যায় রিলোড হচ্ছে না, যেটা মাল্টিপেজে কিছুতেই আটকানো যাবে না। তুমি যতই নেটওয়ার্ক তোমার ফাস্টার থাক, সেক্ষেত্রে যেমন নোড.জেএসটা এতদিন অবধি তো মাল্টিপেজই ছিল, এটা যে কোনো পার্টে গেলে রিলোড একটু হলেও হয়, এবার জানি না এর মধ্যে চেঞ্জ করেছে কিনা, কারণ ওদেরও একটা অ্যাডভান্স ভার্সন এসছে, একটু হলেও হবে, রিলোড হবে পুরো জিনিসটা, কারণ ওটা কমপ্লিটলি আলাদা আলাদা করে নেভিগেশন বার বলো সমস্ত পার্টগুলো আলাদা করে তৈরি থাকে। বোধহয় ওয়েবসাইটটাই তো বোধহয় আমাদের করা ছিল না। আসলে আমার সেই জেএস এর ট্যাব বলে একটা জিনিস ছিল, কিসে? জেএস এর, আচ্ছা, ওটা ট্যাব, হ্যাঁ বিভিন্ন রকম ট্যাব হয় না, ধরুন একটা মানে সেকশনের মধ্যে 4টে ট্যাব, হ্যাঁ তো এটা তো সেভাবেও করা যেতে পারে যে আমি ওই জেএস থেকে ম্যাপ বারে ট্যাব বসিয়ে দিলাম, একটা ট্যাবের আন্ডারে একটা পেজ তৈরি করে দিলাম, সেটাও তো হ্যাঁ কম্পোনেন্ট বানিয়ে তো কাজ হবে ওগুলো,
কম্পোনেন্ট আছে এখানে ওগুলো সবই কম্পোনেন্ট হবে। তো এটা সুবিধা কি কম্পোনেন্ট বানাটা সুবিধা কি এই সিস্টেমে আর এই কম্পোনেন্ট বানাই সুবিধা কম্পোনেন্টটা ডাইনামিক হবে, একটাই বানানো থাকবে, ক্লিক হচ্ছে সে রেসপেক্টিভ ভ্যালু রিসিভ করবে, করে ওই একটাকেই সাজাবে ওইভাবে। আর যদি তুমি নর্মাল ভাবে জেএসএ দেখো তখন ওটা ডাইনামিক, প্রপার জেএস ছাড়া যদি করার চেষ্টা করো তাহলে সেক্ষেত্রে ডাইনামিক হবে না। ট্যাপ করতে গেলে তোমার জেএসএ লাগবে, রিঅ্যাক্টটা সি কেমন মানে রিঅ্যাক্ট দিয়ে কম্পোনেন্ট দিয়ে করে সুবিধাটা কি একটাই ফাইল হবে তাই, ওখানেও ক্লিক করলেই আসছে, কিন্তু তাতে একটা ডিসপ্লে নান হচ্ছে আর একটা ভিজিবল হচ্ছে, তোমাকে চারটেই বানাতে হচ্ছে। আর রিঅ্যাক্ট একটাই বানাবে, চারজনের জন্য একটাকেই কাজ করাবে, কখন কোনটা ক্লিক হবে সেই রেসপেক্টে আসবে, কম্পোনেন্টটাকে কাজ করাবে, কম্পোনেন্ট লাইক ফাংশন না কম্পোনেন্টটাকে কাজ করাবে, যেটা মেইন একটা ফাইলে সব ইম্পোর্ট হয়ে থাকবে, প্রপার সেটআপ হিসেবে থাকবে। ये कंपोनेंट्स का बहुत बहुत सारे হ্যাঁ কম্পোনেন্ট তোমরা বানাবোই, প্রচুর কম্পোনেন্ট বানাতে হয়। জেএসএর ক্ষেত্রে তোমার ডিসপ্লে নানের কাজ হয়ে যাবে, কিন্তু ওইভাবে প্রপার ডাইনামিকটা হবে না, কারণ জেএস এর ভেতর কোনো রকম কোনো রাউটিং কনসেপ্ট নেই, যেটা একমাত্র রিঅ্যাক্টের কাছে আছে। আর রাউটিং না থাকলে একটা ফাইলের উপর ডিপেন্ডেন্ট ভাবে করা যাবে না, বা সেটা ইউজ হবে। আমি চাইবো ওটা তুমি পরে বানাও, এখনই নয়, কিছুটা কাজ হয়ে যাক তারপর, তখন তুমি নিজে ফিল করতে পারবে যে কেন হচ্ছে। আচ্ছা, এটা অফিসিয়াল সাইটটা ছিল না, এটা শেয়ার করে রাখি তোমাদের সাথে। আচ্ছা, আপাতত তাহলে বুঝলাম সিঙ্গেল পেজ হয়, সিঙ্গেল পেজ মানে একটাই এইচটিএমএল পেজের উপরে পুরো জিনিসগুলো ডিপেন্ডেন্ট থাকে। আর ওই ছোট ছোট যে পার্টগুলো তৈরি হয়, এক একটা পার্ট এক একটা কম্পোনেন্ট। এত বুড়ো কুচকে যাওয়ার মতো কোনো কথা বললাম কি না? যাকে বলেছি সে একদম বুড়ো নিয়ে ওদিকে ঘুরেই গেল, মানে এতটা এরকম হয়ে যাওয়ার মতো কোনো কথা বোধহয় আমি বলিনি, আমি নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং। ডেটা বাইন্ডিং জিনিসটা কি? একটা জায়গা থেকে একটা জায়গায় ভ্যালু পাঠানো, একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ভ্যালু পাঠানো। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট তৈরি হবে, সেই পার্টটা তৈরি করতে গেলেও তাদের মধ্যে কিছু জায়গায় আমাদের রিলেশন তৈরি করে দিতে হয়, যে আমি কিছু ভ্যালু নিয়েছি, সেই ভ্যালুটাকে নিয়ে ফার্দার কাজটা তুমি এগিয়ে নিয়ে যাও। এই কাজটা রিঅ্যাক্টের ক্ষেত্রে হয় ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং, একটাই হয়, মানে একজন প্যারেন্ট চাইল্ডকে দিল, মানে কাইন্ড অফ ওয়াকি টকির মতো কাজ। ওয়াকি টকির ক্ষেত্রে কি হয়, একটা দিক থেকে কথা বলা হচ্ছে, সে হচ্ছে সেন্ডার, রিসিভার সেটাকে রিসিভ করছে, শুনছে, বলা পুরো শেষ হলো, দেন আবার যে শুনছিল সে এবার বলতে পারে। ওয়ান ডাইরেকশন ওয়েতে কাজ হয়, রিঅ্যাক্টের ক্ষেত্রেও সেটাই ঘটে। টেলিফোনে কি হয়, টু ডাইরেকশন, তুমি এক চাইলে করে শুনতে পাও চাই না পাও, দু সাইড থেকে কন্টিনিউয়াসলি কথা হতে পারে, দুটো সাউন্ডই আসবে, কিন্তু শুনতে পাচ্ছ না হয়তো দুজন মিলে কথা বলছে বলে, কিন্তু হতে পারে জিনিসটা। কিন্তু রিঅ্যাক্ট বলছে না, সেভাবে কাজ করলে হবে না, ওয়ান ডাইরেকশন হতে হবে। যে সেন্ডারের কাজ করছে সে তখন অন্যজনের জন্য সেন্ডারই থাকবে, সেন্ডার রিসিভার দুটো হয়ে উঠতে পারবে না। এটাও কি করে হয়, ইমপ্লিমেন্ট না করা অবধি ওই ভুলটা কুচকেই থাকবে, ইমপ্লিমেন্ট করতে হবে, দেন বোঝা যাবে যে কাজটা হয় কি করে। তোমাকে এখন কি করতে হবে, ওভারভিউ রাখতে হবে যে আচ্ছা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের কাছে ভ্যালু পাঠানো যায়, এবং সেটা ওয়ান ডাইরেকশন। সেন্ডার একই সাথে অন্য কম্পোনেন্টের জন্য সেন্ডার প্লাস রিসিভার হতে পারবে না। মানে যেরকম আমরা ক্লাস বানাই, ক্লাসে যখন সুপার কিওয়ার্ডটা ইউজ করি তখন কি হয় কি ওদের প্যারামিটার মানে একটা কি বলে প্যারেন্ট ক্লাসের প্যারামিটারগুলোকে অ্যাক্সেসও করতে পারি প্লাস সেন্ডও করতে পারি, সেটা ওইখানে আউটপুটও করাতে পারি, কিন্তু এখানে শুধু ইনপুট হবে, ইনপুটের কাজ থাকলে শুধু ইনপুটই হবে। প্যারেন্ট চাইল্ড রিলেশনও কিন্তু ওয়ান ওয়েই হচ্ছে না, এটা টু ওয়ে তো হয়, আমি করে দেখেছি। প্যারেন্ট ক্লাস থেকে আমি যখন চাইল্ডকে কল করাতে পারবি, কিন্তু তুই ভ্যালু না। দিয়ে করতে পারবি না। চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাস থেকে আমি প্যারামিটারগুলো অ্যাক্সেস করেছি, দেন এখানে আমি ভ্যালু পাস করেছি, তারপর ওইটাকে আমি আপনার প্যারেন্ট ক্লাসে আবার প্রিন্টও করে গেছি। চাইল্ড প্যারেন্টের সমস্ত কিছু পেয়ে গেছে, তাহলে চাইল্ড চাইলে নিজেরকে নিয়েও কাজ করতে পারে, চাইল্ড চাইলে প্যারেন্টকে নিয়েও কাজ করতে পারে। দ্যাট ডাজন্ট মিন প্যারেন্টও সেখান থেকে চাইল্ডকে অ্যাক্সেস করছে। আচ্ছা, ট্রাই করে দেখো।
ওটাও ওয়ান ওয়েই হয়। আচ্ছা চাইল্ড সবকিছু করতে মানে পারে, কিন্তু প্যারেন্টের মধ্যে Parent সবকিছু পারবে না। প্যারেন্টের মধ্যে সবকিছু উইদিন আছে, দ্যাটস ওয়াই প্রিন্ট করাতে পারছে। আচ্ছা লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল ডোমের পার্ট, যেটা রিয়াক্টের পপুলারিটির পেছনে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রিজন। গুগল সার্চ করলেই রিয়াক্ট কেন পপুলার, ভার্চুয়াল ডোম আছে বলে, মোস্ট কমন টার্ম এটা। গুগল বলে না, তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে এই টার্মটা তোমাকে দেবেই দেবে। এবং এটা সত্যি কথাই, ভার্চুয়াল ডোম আছে বলেই রিয়াক্ট অনেক বেশি ফাস্টার। জিনিসটার কনসেপ্টটা বোঝানোর জন্য ডোম স্ট্রাকচারের একটা ছবি পাঠিয়েছি, এটা আমার বোঝাতে সুবিধা হবে। ডোম স্ট্রাকচার আশা করি তোমরা জাভাস্ক্রিপ্ট পড়ার সময় করেছো, তো সেটারই রিপ্রেজেন্টেশন এখানে রয়েছে। আমি জাস্ট এই জায়গাটা রেসপেক্টে বোঝাচ্ছি। ধরো আমার এখানে একটা বাটন রয়েছে, বাটনটা ক্লিক করলে পরে এই লেখাটা চেঞ্জ হয়, পি ট্যাগ ওয়ানের জায়গায় হয়তো হ্যালো ওয়ার্ল্ড লেখা আসে। ওকে, যারা রিয়েল ডোম ফলো করে তাদের ক্ষেত্রে এই চেঞ্জেসটার জন্য এফেক্ট পড়বে টোটাল জিনিসটা রিবিল্ড হবে, রিফ্রেশ হবে না, কিন্তু জাস্ট রিবিল্ড হবে। তুমি কোথায় তার এফেক্ট পাবে, খানিকটা এফেক্ট পাওয়া যায় যদি ইন্সপেক্ট করা থাকে, ওই এলিমেন্টস পার্টটা একটু দেখা যায় যে ওটা রিবিল্ড হচ্ছে, হিট হচ্ছে বাকি জায়গাগুলোয়। কিন্তু রিয়াক্ট বলছে যে কেন পুরো জিনিসটার উপর রিবিল্ড যদি করতে হয় টাইম তো অনেক বেশি লাগছে, তাহলে আমার চেঞ্জ যেখানে হচ্ছে তার প্যারেন্ট অবধি এফেক্ট পড়ুক, সেখানে শুধু হলে হবে না, তার প্যারেন্টেও এফেক্ট পড়ে। তাহলে তখন সেক্ষেত্রে ও কিন্তু একটা ডোমের ভেতর ছোট্ট আলাদা করে যেন পার্ট বানিয়ে নেয়, তাহলে চেঞ্জেসটা শুধুমাত্র এখানে রিফ্লেক্ট হয়, তার ফলে ওটা অনেক ফাস্টার। নর্মাল লাইফ দিয়ে ভাবো, তোমার টোটাল একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, তার থার্ড ফ্লোরে তোমার একটা চেঞ্জেস চাই, যদি রিয়েল ডোম হয় থার্ড ফ্লোরের একটা চেঞ্জেসের জন্য টোটাল ফ্লোর পুরো একদম বিল্ডিং ভাঙবে, ভেঙে আবার বানাবে। রিবিল্ড হওয়া মানেই তো তাই, পুরো একদম ভাঙলো আবার করে তৈরি করলো। সেখানে রিয়াক্ট বলছে কেন পুরোটা ভাঙবো, অবভিয়াসলি সেভাবে কাজ করতে গেলে তো কোনোদিনই বাড়ি বানানোটা শেষ হয়ে উঠবে না, শুধু ওই পার্টটাকেই ভাঙবো। এবার ওই পার্টটা ভাঙলে কি হবে, ধরো একটা আমার পার্টিকুলারলি কোনো হয়তো রুমের একটা ওয়ালে চেঞ্জ, তাহলে রুমটার উপর তো তার এফেক্ট পড়বেই, কারণ প্যারেন্ট তো ওটা, ওই ফ্লোরটা একটা এফেক্ট পড়বে, কিন্তু বাকি জায়গায় তার কোনো এফেক্ট পড়বে না, তাহলে কাজটা অনেক ফাস্টার হবে। সেই জায়গার জন্যই রিয়াক্টের মোস্ট পপুলারিটি, কারণ এখনো অবধি বাকিরা এই কনসেপ্টটাকে অ্যাক্সেস করেনি। কম্পোনেন্ট বেসডের মতো খানিকটা কনসেপ্ট বা সিঙ্গেল পেজের মতো কনসেপ্ট অ্যাঙ্গুলারেও আছে, কিন্তু এই ভার্চুয়াল ডোমটা এখনো অবধি অ্যাঙ্গুলারে নেই। তো যেটা বেনিফিশিয়াল লোকে সেটার দিকে বেশি মুভ করতে চায়, সেই জায়গা থেকে রিয়াক্টের মোস্ট পপুলারিটি। তার বাদ দিয়ে তোমাদের আর কিছু ডায়াগ্রাম পাঠিয়েছি, যেমন ধরো এটা তো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আর অ্যাঙ্গুলারটা ফ্রেমওয়ার্ক, তো লাইব্রেরি ফ্রেমওয়ার্কের ডিফারেন্স বলো, বা জাভাস্ক্রিপ্ট থাকলে স্ট্যাটিক পেজ না হয় এটা ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে, সেরকম কিছু কিছু ডিফারেন্সগুলো পাঠিয়েছি যাতে তোমরাও এখান থেকে একটু পড়তে পারো। তো একটুখানি এটাকে এবার নিজেরা দেখো, আমি তো তখন 5 মিনিট একটুখানি চা খেয়ে আসি, তারপর আবার কন্টিনিউ করি। বলছি অ্যাঙ্গুলারের কি পপুলারিটি দিন দিন কমে যাচ্ছে, রিয়াক্ট চলুন না একটু মার্কেট ডাউন আসছে। আসতে নেই বলতে দিগন্ত সব থেকে তো আমাদের কচ্ছ অনুসারে ভালো চলে না, চলে আসো
কেভি 22 16 200 না ওঠে মানে আমার বিধাননগর স্টেশন থেকে এখানে আসতে গেলে তো ওই তো বিধাননগর থেকে আসে, কিন্তু বিধাননগরের আগেও যাওয়া শুরু করে, তারপরে হাট থাকে তো ওইখানে, তারপরে ওই বেলগেছে করে আসে ওটা শুরু হতে থেকে জমির কাছে ওটা। না জমির থেকে কেভি 22 কেমসিক্সের আগে তোমার বাউন্স থাকে, বাংলো বাউন্স এই কেভি 22 হলো কলকাতা স্টেশন থেকে আরজি করে ঘুরিয়ে আসে এই গাড়ি ওটা সোজা চলে যায়। সব থেকে ভালো দুশো এক। দুশো ভালো না দুশো একটু এগিয়ে মানে কি বলবো সোজা আছে না এখন রুটটা চেঞ্জ হয়ে গেছে। সোজা আছে আগে যেটা ছিল ভালো রুট ছিল, মানে টেকনিক্যালি ধরে না দুশো এক। এখন তো ওটা তো পুরো হয়েছে আর এই 248 কে লঞ্চ করা হয়, এই 248 এই দেশে তো বারাসাত থাকে এটা বলছি বাসের দিকে আগে যে একটা ফেসবুকে ভিডিও দেখছি, উনি এয়ারপোর্টে বাসে ক্রস করছে, আপনি এটা দেখছেন? सर लोग तो ये ग्रुप के खाना से नहीं हमसे क्यों कर रहे हैं ना बांग्ला स्कूल को देना डर लग रहा पड़ा बांग्ला समझा এই सर लोग से বাড়ি हम दिखा होता ना बुलस स्पीड में बोलने को बहुत स्पीड में আগে বলে आधा तो बोल दिया ये तो बोलने नहीं करा नहीं करा बुझे গেছে। एग्जाम में चोरी लिखवा गया है ऐसे लिखो एग्जाम बार नहीं हम लोग स्पोर्ट्स ये बनाने के लिए लाइन स्पोर्ट से तो चोरी भी था ठीक भी আমার আছে लेकिन आगे तो लोग আমি নিজে के स्पोर्ट के बोले ना हम क्यों यहाँ नहीं काम लगता है एकदम चोरी तुम एग्जैक्ट नहीं लिखो हम पढ़े हुए चोरी कुछ काम नहीं देता चोरी कब काम देगा इंटरव्यू के बाद और कुछ काम नहीं देगा हाँ जिससे कहीं दूसरा काम में इंटरव्यू देगा उस समय पे काम करेगा तुमको याद नहीं रहेगा कहां से तू और रटेगा तो धन्यवाद इसको रटेगा तो अभी ये लेक्चर में पढ़ रहा है समझ लेंगे बस कंटेनर दिया इसको कन्वर्ट करना आपको मार्केट से না चेंज শপিং এর দুটো রিডিং পোস্টেড মানে কি পোস্টেড সে আছে है अच्छा तो किस तरह से ये किया है इसका किसका स्टैटिक और डायनामिक किसका HTML से हां ये हम समझ रहे हैं साइड के यूज करेंगे स्टैटिक वेब पेज जैसा HTML आराम से कोई इशू प्रिंट कर सकता है सीएसएस नहीं भी डालेगा तो HTML पैरेंट डाल के फील्ड डाल के कुछ कुछ भी कर आ जाएगा डायरेक्टली से नहीं आएगी डेवलपमेंट रिक्वायर प्रोग्राम इसमें जावास्क्रिप्ट इनसाइड जावास्क्रिप्ट उसको HTML जावास्क्रिप्ट से साइड वही वो तो सुनना था कि उसे देख ली थ्रू इनसाइड हो सकता है थ्रू इनसाइड we can use HTML JavaScript inside the CSS people স্যার স্যার ভিডিও কি এ চলছে apart ভিডিও চলছে তোর সুন্দর ভাষাটা উঠে গেছে পুরো
ठीक है मैम कौन सा आध घंटा रिकॉर्डिंग की सुनो আমি জানবো পাবে রেকর্ডিং এ বাড়ি দেবো আমাকে দিবে সেগুলো উঠে গেছে তোমাকে আমি টাইম বলে দেবো এভরিথিং সবকিছু উঠে গেছে মনে